নিকষ কালো আঁধারে চাদরে ঢাকা পৃথিবী। ছাদের এক কোণে নিশ্চুপ দাঁড়িয়ে আছি। রাতের নিস্তব্ধতা মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্নের মেলা। তবে কি আদ্র ভাই আমাকে ভালোবাসতো? চোখের সামনে একটা মানুষ গোপনে আমায় এতটা ভালোবেসে গেল, আমি বুঝতেও পারলাম না। মানুষটা সত্যি খুব বিচিত্র। তখন তার ডায়েরিতে নিজের ছবি দেখে বুঝতে এতটুকুই দেরি হলো না যে আদ্র ভাই রৌদ্রময়ী আর কেউ নয়, স্বয়ং আমি। তার অনুভূতি সম্পর্কে জেনে অনেকটা সময় মেরে দাঁড়িয়েছিল। মনের মাঝে কোনো অনুভূতি ছিল না। মনে হচ্ছিল আমি একটা ঘোরের মধ্যে ডুবে গিয়েছিলাম। ঘোর কাটলো আরো চিৎকারে। ছাদে দাঁড়িয়ে রাতের শহর দেখছি আর হিমেলের হাওয়া উপভোগ করছি। হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল। ইভান ভাই যাওয়ার পর এমনই একদিন এক আকাশ মন খারাপ নিয়ে ছাদে দাঁড়িয়ে এক মনে আকাশের দিকে তাকিয়েছিলাম। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। ধীর পায়ে পাশে এসে দাঁড়ালো আদ্র ভাই। মানুষটা আমাকে একটু মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। সব সময় চোখে চোখে রাখে। আকাশের দিকে মুখ করে পাশে থাকা আদ্র ভাইকে বলল, আদ্র ভাই সে আমাকে কেন ভালোবাসলো না? আমি কি দেখতে খারাপ নাকি আমাকে ভালোবাসা যায় না? কেউ আমাকে ভালোবাসেনি, কেউ না। আদ্র ভাই তখন বিড়বিড় করে বলেছিল, তুমি যদি জানতে রৌদ্রময়ী, আমি তোমাকে কতটা চাই বা ভালোবাসি, তবে তুমি চোখ বন্ধ করে বলতে আমি এই দুনিয়ায় সবচেয়ে সৌভাগ্যবতী নারী। সেই দিন আদ্র ভাইয়ের কথাগুলো নিয়ে মাথা না ঘামালেও এখন সেগুলো মনে পড়েছে। আমাকে এতটা নিঃস্বার্থ ভেবে কেউ ভালোবাসতে পারে, আমি সেটা কখনো ভাবিনি। বরাবরই আদ্র ভাইকে ভাই হিসেবে দেখে এসেছি। যদিও এই কয়েকদিন এসে ভাই থেকে বন্ধু স্থানটি দখল করে নিয়েছে। শুধু বন্ধু না, শুধু ভালো বন্ধু, যাকে নির্দ্বিধায় সবকিছু বলা যায়। আদ্র ভাইকে নিয়ে ভাবছি এমন সময় কারো আগমনের শব্দ ভেসে আসছে কানে। মানুষটা আর কেউ নয়, আদ্র ভাই। আদ্র ভাই এসে খানিকটা দূরত্ব নিয়ে আমার পাশে দাঁড়ালো। ঘুরে আদ্র ভাইয়ের দিকে তাকালাম। মানুষটা এখনো সেভাবে পরখ করা হয়নি। তার মাঝে যে এক প্রেমিক সত্তা বিদ্যমান সেটা ভাবিনি। অ্যাশ কালারের শার্ট, কালো রঙের প্যান্ট পরিহিত আদ্র ভাইকে দেখতে একদম সুপুরুষ লাগছে। ইভান ভাইয়ের মতো ধবধবে সাদা না হলেও তিনি যথেষ্ট সুদর্শন একজন পুরুষ। তাকে দেখে যে কোনো মেয়ে মুহূর্তে প্রেমে পড়ে যাবে। তার কেয়ার, তার কথা বলার ধরন, সব সময় সবাইকে মাতিয়ে রাখা একটা মেয়ে তার প্রতি দুর্বল করতেই সক্ষম। তবে চোখের সামনে থাকা মানুষটাকে কখনো সেভাবে দেখা হয়নি। আজ যেন মানুষটাকে নতুন রূপে দেখছি। মনে হচ্ছে আদ্র ভাই আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, এভাবে তাকিয়ে আছিস কেন? নজর সামলানো না হয় প্রেমে পড়ে যাবি। আদ্র ভাইয়ের কথা শুনে আমি একটু লজ্জা পেলাম, তবে নিজেকে সামলে গম্ভীর হওয়ার চেষ্টা করলাম। আদ্র ভাইয়ের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, ভালোবাসো আমায়? আদ্র ভাই চমকে আমার দিকে তাকালো। উনি হয়তো কখনো আশা করেনি আমি ওনাকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করব। আদ্র ভাই অবাক নয়নে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো বলো? আদ্র ভাই নিজেকে সামলে নিয়ে বুকে দুহাত গুজে দাঁড়ালেন। লোকটা বলল, সত্যি নাকি মিথ্যে? সত্যি, আমি আমার রৌদ্রময়ীকে ভালোবাসি। রৌদ্রময়ীটাকে? তুই? তাহলে? তাহলে আর কি, ভালোবাসি তোকে। আদ্র ভাইয়ের মুখে ভালোবাসি শব্দটি শুনে মনের মাঝে অন্যরকম অনুভূতি আছে। এই মুহূর্তে যেন নতুন এক অনুভূতি, যার সাথে আগে আমার পরিচয় হয়নি। দুজনের মাঝে নীরবতা। কি বলবো বুঝতে পারছি না। আমি তাকিয়ে আছি আকাশ পানে। আদ্র ভাইয়ের দিকে না তাকিয়ে বুঝতে পারছি উনি আমার দিকে তাকিয়ে আছে, আর তাকানো কেমন লজ্জা লাগছে। রুদ্রময়ী কি আমায় ভালোবাসে? আদ্র ভাইয়ের প্রশ্নে তার দিকে ফিরে তাকালাম। কি বলবো বুঝতে পারছি না। সত্যি বলতে তার প্রতি আমার কোনো অনুভূতি নেই। আদ্র ভাই কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো, আমায় কি ভালোবাসা যায় না রুদ্রময়ী? আদ্র ভাইয়ের কাতর কণ্ঠ কি যেন ছিল। তার কথাটা মনে কোথায় গিয়ে আঘাত হেনেছে। মনের মাঝে চিনচিন অনুভূতি হচ্ছে। সত্যি তো, মানুষটাকে কি ভালোবাসা যায় না? ফের দুজনের মাঝে নীরবতা।
এভাবে নীরবে কেটে গেল অনেকক্ষণ। আজকে আদ্র ভাই কোনো কথা বলল না। বাকিটা সময় নীরব রইল। এতবার মুখ খুলে বললেন, রাত অনেক হয়েছে, ঘুমাতে যা। আদ্র ভাইয়ের কথা সায় জানিয়ে চলে এলাম। রুমে এসে মাথা শুধু আদ্র ভাইয়ের কথা ঘুরপাক খাচ্ছে। তার কাতর কণ্ঠ, করুণ চাউনি মনের মাঝে উত্তাল পাতাল করছে। বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছি, কিন্তু তার চিন্তা যেন মাথায় থেকে যাচ্ছে না। এক সময় তলিয়ে গেলাম গভীর ঘুমে। সময়ের স্রোত দিনগুলো কেমন চোখের নিমিষে কেটে যাচ্ছে। আদ্র ভাইয়ের বাসা থেকে এসেছিল সপ্তাহখানেক হয়ে গেল। মেডিকেলে পড়াশোনা সবকিছুই নিয়ে প্রেসারে আছি। তবে আদ্র ভাই মানুষটা প্রতিদিন সময় করে আমার খোঁজ নেয়। তার সাথে কথা বলতে ভালোই লাগে। ওনার সাথে কথা বলার সময় মনে হয় এক অন্যরকম অনুভূতি জাগে, যার আগে কোনো দিন হয়নি। মেডিকেল থেকে বাসায় এসে উকি দিলাম ইশিতা আপুর রুমে। তাদের ইদানিং আড্ডা পাওয়া যায় না। সারাদিন তাকে ফোন নিয়ে থাকতে দেখা যায়। ঈশিতা আপুর রুমে ঢুকে দেখলাম সে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে। কাছে যেয়ে পাশাপাশি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আপু, কার সাথে কথা বলছো? দুলাভাই নাকি আমাদের? ঈশিতা আপু আমার কথা খেয়াল না করে আনমনে জবাব দিল, হ্যাঁ। কি সত্যি? ঈশিতা আপু এবার ধ্যান ভাঙলো। আমাকে তার পাশে দেখে কিছুটা ঘাবড়ে গেল। ফোনে ওপাশের ব্যক্তিকে, এখন রাখছি, পরে কথা হবে বলে রেখে দিল। আমার দিকে ঘুরে কান মুচড়ে ধরে বলো, বড় বোনের ওপর নজরদারি করা হচ্ছে? নজর না রাখলে হয়? এখন বলো, অফিসিয়াল দুলাভাই কবে পাচ্ছি? কয়েকদিনের মাঝেই বাড়িতে প্রস্তাব পাঠাবে। তাহলে খুব শিগগিরই তোমার সানাই বাজলো বলো। ঈশিতা আপু লজ্জা পেয়ে গেল। লজ্জায় তার গালগুলো লাল লাল হয়ে যাচ্ছে। ঈশিতা আপু কিছুক্ষণ টিজ করে রুমে চলে এলাম। রুমে আসতেই কানে এলো ফোনের শব্দ। দৌড়ে গিয়ে ফোন হাতে নিয়ে সামনে ভেসে উঠল আদ্র ভাইয়ের নাম। কি সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা, আদিব চৌধুরী আদ্র। তার নাম দেখে মনের মাঝে অন্যরকম অনুভূতি হচ্ছে। হাতে কেমন কাঁপছে, হৃদয় স্পন্দ বেড়ে গিয়েছে। দেখতে দেখতে কালটা কেটে গেল। অস্বস্তি নিঃশ্বাস ফেলে বিছানায় বসতে যাব এমন সময় হাতের মুঠো পুনরায় বেজে উঠল। রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে আদ্র ভাইয়ের গভীর কণ্ঠ ভেসে এলো, ফোন ধরলি না কেন? কোন রাজকার্য করছিলি শুনি? এই নিয়ে কয়বার ফোন দিয়েছি খেয়াল আছে? সরি, আমি সীতা আপুর, তাই রিসিভ করতে পারিনি। আদ্র ভাই যেন কোমল হলেন। কোমল স্বরে বললেন, সে কি? জেনে তার কণ্ঠর জন্য আমি যেমন চাতক পাখির ন্যায় বসে আছি। তাকে একটা বার দেখার জন্য আমার শহরে হাহাকার নামে। মনে এক আকাশ সম ইচ্ছে হয় তাকে চোখের সামনে বসিয়ে রাখি। সারাদিন বসে বসে তাকে দেখলেই আমার এই জীবনে তাকে দেখার তৃষ্ণা মিটবে না। আমি চুপচাপ আদ্র ভাইয়ের কথাগুলো শুনছি, তবে অনুভূতিগুলো অনুভব করার চেষ্টা করছি। আমার কি হলো জানি না। আদ্র ভাইকে বললাম, এতই দেখার ইচ্ছে হলে বাসায় চলে এসো, নয়ন ভরে দেখে যেও তোমার রুদ্রময়ীকে। আদ্র ভাই ফট করে বললেন, সত্যি বলছিস? আসবো? আদ্র ভাই লজ্জা পেয়ে গেলেন। মুখে বললাম, জানি না। কল কেটে দিলাম, লজ্জা লাগছে। ফোনটা রেখে কোলবালিশে জড়িয়ে শুয়ে পড়লাম। রাতের খাওয়ার খেয়ে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি এমন সময় কলিং বেল বেজে উঠল। রোশনিকে পাঠিয়ে দিলাম দরজা খোলার জন্য। কে এসেছে দেখার জন্য উঁকি দিতেই চোখ আটকে গেল কালো শার্ট প্যান্ট পরিহিত ফরমাল লুকে আদ্র ভাইকে। এলোমেলো চুল, কুঁচকে যাওয়া শার্ট, সব মিলে মানুষটা অন্যরকম লাগছে। আদ্র ভাইকে দেখে আম্মু এগিয়ে গেল। আদ্র, বাবা তুই এত রাতে? একটা কাজে এদিকে এসেছিলাম, এখন বাড়ি যেতে ইচ্ছে করছে না, তাই তোমাদের বাড়ি চলে এলাম বলে আমার দিকে তাকালেন। উনি যে এখানে কেন এসেছেন সেটা আর কেউ না জানলেও আমি তো জানি। আম্মু আদ্র ভাইকে ফ্রেশ হতে পাঠিয়ে দিলেন। আম্মু আদ্র ভাইকে খাবার বেড়ে দিচ্ছেন এমন সময় আব্বুর ডাক, রোদ, এদিকে আয় তো। উঠে গিয়ে আম্মু সামনে যেতে বললেন, আমাকে তোর আব্বু ডাকছে, আমি যাচ্ছি, তুই দেখ আদ্রর কিছু লাগবে কিনা। আম্মু চলে গেল। আমি টেবিলের পাশে দাঁড়িয়ে আছি। আদ্র ভাই চোখের ইশারায় পাশের চেয়ারে বসতে বলল। আমি না বসে জিজ্ঞেস করলাম, তোমার কিছু লাগবে?
লাগলে বলো, না হয়তো আমি গেলাম। তোকে লাগবে। আদ্র ভাইয়ের কথা থমকে গেলাম। আদ্র ভাই পুনরায় চোখের ইশারায় তার পাশে বসতে বলল। কিছু না ভেবে বসে পড়লাম। আদ্র ভাই খাওয়ার মাঝে আর চোখে তাকাচ্ছে। তার তাকানো আমার লজ্জা লাগছে। আদ্র ভাই খাওয়া শেষে উঠে আমার ওড়না কোনা টেনে হাত মুছতে মুছতে ফিসফিস করে বলল, ছাদে আয়, কথা আছে। আদ্র ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। উনি সেই কখন থেকে গাল হাত দিয়ে একধানে আমার দিকে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকাতে দেখে জিজ্ঞেস করলাম, কি দেখছো? ভাবছি। আমি ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, কি? আমার রৌদ্রময়ী একজোড়া চোখের বর্ণনা গোটা উপন্যাস লেখা সম্ভব। মেডিকেলে ক্লাস শেষ করে শুভ ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি আমি আর ইভা। কথা ছিল তিনজন একসাথে বাড়ি যাব। আমরা সে কখন থেকে দাঁড়িয়ে আছি, তবে তার দেখা নেই। অগত্য ইভাকে রেখে শুভ ভাইয়ের ক্যাবিনের দিকে হাঁটা দিলাম। শুভ ভাইয়ের ক্যাবিনের সামনে যেতে ভিতর থেকে কোনো মেয়ের আওয়াজ ভেসে আসে। দরজা হালকা ধাক্কা করে দেখলাম শুভ তার চেয়ারে বসে আছে। তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখ ঠিক মতো দেখা যাচ্ছে না। মেয়েটা ঘুরতে দেখলাম এত ফাইনাল ইয়ারের তিথি আপু। মেয়েটার মাঝে কেমন গুন্ডি গুন্ডি ভাব আছে। তিথি আপুকে দেখে শুভ ভাই উঠে দাঁড়ালো। তিথি আপু এগোতে এগোতে জিজ্ঞেস করলো, মেয়েটাকে যার সাথে সকালবেলা হাত ধরে আসা হচ্ছিল, সাথে মুখ লেগেছিল 24 ক্যারেট গোল্ডের হাসি। ক্লাসে তো সবসময় গোমরা মুখে দেখা যায়, আর মেয়েটাকে দেখে মুখে হাসি ফুটলো। আবার ঢং করে পাখি ডাকা হচ্ছিল। ভালোবাসা যেন উতলে উতলে পড়ছে। মেয়েটাকে তিথি আপু এগিয়ে যাচ্ছে আর ভাইয়া পিছনে যাচ্ছে। শুভ ভাইয়ার মুখে ভয় রেখা দেখা যাচ্ছে। ভাইয়া সাবধান করে বলল, সামনে এগোবে না মেয়ে। এগোলে কি করবেন? আমি তোমার টিচার। টিচার গুল্লি মারি। আপনি আগে বলেন মেয়েটাকে। শুভ ভাইয়া তড়িঘড়ি করে বলল, বোন। বোন হয় আমার। বোন? কেমন বোন? কোন জনমের বোন? কাজিন হয় আমার। মানুষ কাজিনের পাখি বলে সম্বোধন করে, আমার জানা ছিল না তো। ও আমার কাজিন হলেও আমি ওকে আমার বোনের চোখে দেখি। আর বোনকে আদর করে পাখি ডাকা যায়। তিথি আপু এগিয়ে গিয়ে শুভ ভাইয়ের কলার ঠিক করতে দিতে দিতে বলল, তাহলে ঠিক আছে। তিথি আপু ভাইয়ার থেকে দূরে সরে এলো। এতক্ষণে শুভ ভাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমার গম্ভীর শান্তশিষ্ট পড়ুয়া ভাই যে তিথি আপুর জালে ফেঁসে গেছে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তবে দুজনের জুটিটা অনেক সুন্দর হবে। একজন চুপচাপ শান্ত, আরেকজন দুরন্ত। দুজনের জুটি জমবে বেশ। আমি কাশি দিয়ে উঠলাম। আমার শব্দ পেয়ে দুজনে সরে দাঁড়ালো। শুভ ভাই বলল, পাখি, তুই এখানে? কোনো দরকার? তুই না বলেছিলি একসাথে বাড়ি যাবে? সেই কখন থেকে তোমার অপেক্ষা করছি, কিন্তু তোমার তো আসার নামই নেই। সরি পাখি, খেয়াল ছিল না। শুভ ভাইয়ের পকেটে হাতড়ে কিছু একটা খুঁজছে। তিথি আপু যাওয়ার আগে আমার গাল টেনে আদর করে দিয়ে বলল, মাশাআল্লাহ, তুমি অনেক কিউট। ননদ হিসাবে একদম পারফেক্ট। আজ থেকে আমিও তোমাকে পাখি বলে ডাকবো। তোমার কোনো সমস্যা আছে? আমি মাথা নেড়ে না বললাম। আপু যেতে যেতে বলল, কিউট গার্ল। শুভ ভাই পকেটে হাতড়ে গাড়ির চাবি বের করে হাতে দিয়ে বলল, তোরা গাড়িতে গিয়ে বস, আমি 2 মিনিট মাঝে আসছি। ক্লান্ত শরীর বাড়িতে ঢুকছি। ইবা আর শুভ ভাই তাদের রুমে চলে গেল। রুমে ঢুকে ব্যাগটা রেখে পিছনে ফিরতেই অবাক হয়ে গেলাম। আদ্র ভাই আমার বিছানায় টান টান হয়ে শুয়ে আছে। উনি এখন এলেন? তাদের দেখে মুখে হাসি ফুটে হলো। এই মানুষটা যে এখন আমার মন খারাপের মেডিসিন। সে এসে পাশে থাকলে মন খারাপেরা কোথায় যেন পালিয়ে যায়। তুমি তুমি কখন এলে? রুদ্রমণি তো আমায় পাত্তা দিচ্ছে না, তাই ভাবলাম আমি তার কাছে দেখা করতে চলে আসি। রুদ্রমণি কঠোর মনের মানুষ। আমি তো আর তার বেলা কঠোর হতে পারি না। নাটক কম করো প্রিয়। আমার কথা আদ্র ভাইয়া ফিক করে হেসে দিল। উঠে এসে কাছাকাছি দাঁড়িয়ে বলল, সত্যি কি আমি তোমার প্রিয়? অপ্রিয় হওয়ার তো কোনো কারণ দেখছি না। তাহলে বলে ফেলো কি? আদ্র ভাই চোখে চোখে রেখে বলল, ভালোবাসি। সঠিক সময় হলে বলবো, অপেক্ষায় রইলাম।
আদ্র ভাই চলে গেলেন। আমি তার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। বাড়িতে আয়োজন চলছে, ঈশিতা আপুকে দেখতে আসবে। আমি, ইভা, রোশনি আপু রুমে বসে আছি। আপু এক মনে সেজে চলছে, মুখে লেগে আছে মিষ্টি হাসি। হাসি থাকবে না বা কেন? তার ভালোবাসার মানুষটি যে আসছে। তৎক্ষণাৎ মাথায় এলো, আদ্র ভাইয়ের যদি কখনো আমায় এভাবে দেখতে আসে তখন কি হবে? আমি তো লজ্জায় লাল হয়ে যাব। এতদিন যাকে ভাই হিসেবে দেখে আসছি, ভবিষ্যতে তাকে জামাই হিসেবে দেখতে হবে। ভাবতে কেমন লজ্জা লজ্জা লাগছে। পাশ থেকে ইভা খোঁচা দিয়ে বলল, আপুকে দেখতে আসছে কিন্তু তুই এমন লজ্জায় লাল হচ্ছিস কেন? ইভার কথায় নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। নিজেকে স্বাভাবিক করে বললাম, তোর চোখে ছানি পড়েছে, ডাক্তার দেখা, নয়তো ভবিষ্যতে জামাই পাবি না। ইভা মুখ ভেঙচি দিল। আপু এখনো সেজেই চলছে। তাকে দেখে মনে হচ্ছে আজকে তার বিয়ে। আপু একটু কম করে সাজো, না হয় হবু দুলাভাই তোমাকে দেখে ফিট খাবে। তুই চুপ থাকতো, আমাকে সাজতে দেবে। ভদ্রমেয়ের মতো চুপ করে গেলাম। কিছুক্ষণ পর আদ্র ভাই এসে বলল আপুকে নিচে নিয়ে যেতে। আমি আর ইভা মিলে আপুকে নিয়ে যেতে লাগলাম। দরজার সামনে আসতে আদ্র ভাই ডেকে উঠল। আপুর সাথে রোশনিকে পাঠিয়ে দিয়ে আমি আদ্র ভাইয়ের কাছে গেলাম। বলো, তুই ওদের সামনে যাবি না কেন? পরে যদি তোকে দেখে পাত্রপক্ষ পছন্দ করে বসে তখন? আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি এতটা সুন্দর নই যে আমাকে দেখে পছন্দ করে ফেলবে। তুই যদি আমার চোখ দিয়ে নিজেকে দেখিস তাহলে দেখবি চোখের সামনে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী, যার সৌন্দর্য কোনো তুলনা হয় না, যার সামনে বিশ্ব সুন্দরী কম পড়ে যাবে। আদ্র ভাইয়ের কথায় লজ্জা পেলাম, লজ্জায় মুখ নামিয়ে ফেললাম। এই লোকটার প্রেমিক সত্তা বড্ড ভয়ঙ্কর। উনি যে সব সময় আমার লজ্জা দেবার জন্য মুখিয়ে থাকেন। আদ্র ভাই আমার থুতনি ধরে মুখটা উঁচু করে তুলে ধরলেন। তার চোখের দিকে তাকিয়ে একরাশ লজ্জা আমায় ঘিরে ধরল। চোখ নামিয়ে দিলাম। আমার রৌদ্রময়ী লাজুকলতা হলো কবে থেকে সে কি জানে না? লজ্জা রাঙা মুখশ্রী আমায় তার প্রেমে পড়তে বাধ্য করে। তার প্রেমে আমি এতটাই বাজেভাবে পড়েছি যে এখন কোনো কূল কিনারা খুঁজে পাচ্ছি না। রৌদ্রময়ী কি আমায় এই অতল গভীর সমুদ্র থেকে টেনে তুলবে? আমার সময় নেই। এতটা নির্দয় হেসো না। আমি যে মাঝের সমুদ্রে ভেসে যাব। ভেসে গেলে জাল দিয়ে টেনে তুলব। নিচে শুভ ভাই আদ্র ভাইকে ডাকছে। আদ্র ভাই বিড়বিড় করে বলল, একটা প্রেমালাপ করব, কিন্তু ওই শালা নামক জালাদের জন্য সেটাও পাচ্ছি না। আদ্র ভাই যাওয়ার আগে ফের বলে গেলেন, তোকে যেন আশেপাশে না দেখি। কি আর করার, ওপরে দাঁড়িয়ে উঁকি দিয়ে নিচে কি হচ্ছে তার দেখার চেষ্টা করছি। ঈশিতা আপু, হবু বর শিহাব শিহাব ভাইয়ের আপুর দিকে তাকিয়ে আছে, আর এইদিকে আপু লজ্জায় লাল হয়ে যাচ্ছে, তবু একটু পর পর আর চোখে তাকাচ্ছে। শিহাব ভাই সবার অগোচরে আপুর চোখ টিপ দিল। আপু লজ্জা মরিমরি অবস্থা। ওদের কাহিনী দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। সারা ব্যালকনি জুড়ে রজনীগন্ধার সুবাস ছড়াছড়ি। বুক ভরে নিঃশ্বাস নিতে উপভোগ করছি। এমন সময় রিমঝিম বৃষ্টি শুরু হলে এই বৃষ্টির সাথে গরম ধোঁয়া ওঠা চাঁদ হলে জমে যায়, কিন্তু আলসেমি লাগছে। হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছি। এমন সময় ব্যালকনিতে কারো প্রবেশ ঘটল। আদ্র ভাই আমার দিকে একটা কাপ এগিয়ে দিল। কাপ হাতে নিয়ে দেখি চা। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুমি বুঝলে কিভাবে এখন আমার চা খেতে ইচ্ছে করছে? রুদ্রময়ী যে চা খেতে খেতে বৃষ্টি দেখতে পছন্দ করে সেটা আমার বরাবরই জানা। এতটা জানো? সন্দেহ আছে। এইটুকু না। দুজনের মাঝে নীরবতা। চায়ে চুমুক দিচ্ছে আর বৃষ্টি দেখছে। আদ্র ভাই চাটা দুরন্ত বানিয়েছে। আমি নিজেও হয়তো এত ভালো চা বানাতে পারতাম না। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কোন লন্নার জন্য চা বানানো শিখেছে শুনি? সেই ললনা এখন চা খাচ্ছে তার জন্য। ইচ্ছে ছিল যে বৃষ্টি উপভোগ করব আর আমি তার জন্য চা বানিয়ে নিয়ে আসবো। এরপর দুজনে মিলে ধোঁয়া উঠে চায়ের সাথে বৃষ্টি বিলাস করব। কথায় বৃষ্টি কি বল?
খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে ইচ্ছে করছে মানুষটা ভালোবাসার সমুদ্রে অতল গহীনে হারিয়ে যায়, ডুবে যায় তার প্রেমের সাগরে। তখনই ভেসে ওঠে অতীত। অতীতে তো কাউকে ভালোবাসতে চেয়েছিলাম, আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম তাকে, কিন্তু সে চায়নি। মাথা একটা প্রশ্ন আসলো, আদ্র ভাই, মানুষ কখনো দ্বিতীয়বার কারো প্রেমে পড়তে পারে? অবশ্যই পারে। মানুষ তখন দ্বিতীয়বার প্রেমে পড়ে যখন প্রথম মানুষটা ভুল হয়। চুপ করে রইলাম। আদ্র ভাই ফের বলল, এই যে আমায় দেখে আমি প্রতিনিয়ত নতুন করে তোর প্রেমে পড়ছি, নতুন ভাবে ভালোবাসতে শিখেছি। তুই আমার ঠিক মানুষ, তাই আমি বারে বারে তোর প্রেমে পড়ি। এই মানুষটাই বরাবরই আমার অবাক করে, আমাকে ভালোবাসতে বাধ্য করে। একটা মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে, এটা আদ্র ভাইকে না দেখলে জানতে পারতাম না। আদ্র ভাইয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। তার চোখের দিকে তাকাতে মনে হলো আমি হারিয়ে যাচ্ছি, একটু একটু করে তার ভালোবাসার অতল গভীরে হারিয়ে যাচ্ছি। সেখানে কোনো কুল কিনারা নেই, আছে আঁকড়ে ধরার মতো আদ্র নামে একজন মানুষ, যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই পুরো জীবনটা।